আজকে আমরা ডিসকাস করব শেয়ার ওয়াল নিয়ে। শেয়ার ওয়ালের প্রপার্টিজ, শেয়ার ওয়ালের ডেফিনিশন, শেয়ার ওয়াল আমরা কেন ইউজ করি, আমরা শেয়ার ওয়াল কখন ইউজ করব আর কোন ক্ষেত্রে ইউজ করব না, করলে কি সুবিধা, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। বিভিন্ন ধরনের শেয়ার ওয়াল গুলো দেখব এবং এই শেয়ার ওয়াল ডিজাইনের জন্য আমাদের বিএনবিসি কোড অনুযায়ী আমাদের যে প্রভিশনগুলো, যেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমাদের ডিজাইন করতে হবে, সেই ফর্মুলাগুলো আমরা দেখার চেষ্টা করব এবং ফাইনালি একটা ডিজাইন এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব। তো আমরা চলে যাই আমাদের কন্টেন্টে। তো শেয়ার ওয়াল বলার আগে আমরা স্বাভাবিকভাবে যেটি দেখে থাকি যে সাধারণত নন লোড বিয়ারিং ওয়ালগুলো আমরা আরসিসি বিল্ডিং এ দেখে থাকি, অর্থাৎ যে ওয়ালগুলোর আসলে কোনো লোড বিয়ারিং এর কোনো ভূমিকাই থাকে না তেমন। কিন্তু যদি আমরা এই ছবিটা দেখি, কনভেনশনাল একটি ছবি বিল্ডিং কনস্ট্রাকশনের, তো এই ধরনের বিল্ডিং কনস্ট্রাকশনে আমরা দেখি যে যেহেতু লোড বিয়ারিং ওয়াল নেই, অর্থাৎ ওয়ালের কোনো লোড বিয়ার করতে হবে না, সে কারণে কিন্তু আমাদের এখানে কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোনো ওয়াল বা কোনো ধরনের শেডিং কিন্তু দেয়া হয়নি এখানে। তো এর কারণ কি? মূল কারণ হচ্ছে এদের লোড বিয়ারিং এ এদের কোনো ভূমিকাই নেই। সো ওয়াল আমরা পরে জাস্ট, এর মূল ভূমিকা হচ্ছে জাস্ট ফর প্রাইভেসি। সো দ্যাটস ওয়াই। এবং যদি আমরা বলি যে ওয়াল বাইরের ওয়েদারের থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের থাকতে হবে, সেই কারণে পরবর্তীতে এটা কনস্ট্রাকশন করে নেওয়া হবে। সো এর জন্য ফ্রেম স্ট্রাকচারে বিম কলাম স্ট্রাকচার এখানে যেহেতু কাস্টিং করা হয়েছে, সাথে ওয়াল কিন্তু এখানে নেই। আচ্ছা, তো টিপিক্যালি আমরা এটা দেখি, অথবা আমরা এরকমও একটা এই ধরনেরও আমরা দেখতে পাই বিল্ডিং কনস্ট্রাকশনের সময়, যে অলরেডি কনস্ট্রাকশন হয়েছে, সেখানে এই রেডিশ আউটলুক, অর্থাৎ অলরেডি আমরা ব্রিক ইউজ করে ওয়াল দিয়ে ফেলেছি এবং অবভিয়াসলি এগুলো হচ্ছে নন লোড বিয়ারিং ওয়াল। সো এই ধরনের অ্যাপিয়ারেন্সও দেখা যায়। কিন্তু কিন্তু কিছু কনস্ট্রাকশনের ক্ষেত্রে বিল্ডিং এ আমরা হয়তো এই ধরনের ওয়াল দেখে ফেলি হঠাৎ, যেটা দেখলে আসলে এই কোয়েশ্চেন চলে আসে যে এখানে এই বিল্ডিং তৈরি করা হলো, সেখানে বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এইরকম ভার্টিক্যালি এই ওয়ালগুলো দেখা যাচ্ছে, কিন্তু এর মাঝে আবার অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল কনভেনশনাল আমাদের যে বিল্ডিং কনস্ট্রাকশনের সময় যে হলো স্পেসগুলো রয়েছে, ওগুলো রয়ে গেছে ফ্রেম স্ট্রাকচারের মধ্যে। সো এই ওয়ালগুলো আসলে কি? এগুলো দেখতে তো রেডি শোনা, তাহলে এগুলো ব্রিক ওয়াল না অবশ্যই, আসলে এগুলো হচ্ছে কংক্রিটের ওয়াল। সো কংক্রিটের ওয়াল কি তৈরি করা হয়েছে কিসের জন্য? তার মানে অবশ্যই কংক্রিট যেহেতু দেওয়া হয়েছে ব্রিক না দিয়ে, তাহলে কংক্রিটের একটা মূল প্রপার্টিজ হচ্ছে আরসিসি, ভিতরে হয়তো রিইনফোর্সমেন্ট আছে, স্টিল আছে। তো এই ধরনের স্ট্রাকচার দেওয়ার মূল একটা কারণই হচ্ছে এর অবশ্যই লোড নেয়ার কোনো সাথে সম্পর্কিত কোনো না কোনো ভাবে। সো আমরা এবং আরেকটা জিনিস নোটিস করতে পারি যে স্পেশালি এই ধরনের ওয়ালগুলো আমরা দেখব যে অ্যাজ ইউজুয়াল সব বিল্ডিং এর ক্ষেত্রে না, হাই রাইজ বিল্ডিং গুলোতে সাধারণত এই ধরনের ওয়ালগুলো দেখা যাবে। এই ওয়ালগুলো কাজ কি? এটা কি এইটাই মিন করে যে এই ওয়ালগুলো লোড বিয়ারিং ওয়াল হিসেবে কাজ করছে? এটাই আমাদের কোয়েশ্চেন। সো ওয়েল, অ্যাকচুয়ালি আমাদের ল্যাটারাল ফোর্স যেগুলো, ফর এক্সাম্পল উইন্ড ফোর্স, শিয়ার ওয়ালগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি। এবং এই বিল্ডিংগুলোর এই ওয়ালগুলো যে দেখতে পাচ্ছি, এটার মূল কাজ কিন্তু এই হাই রাইজ বিল্ডিংগুলোতে আমরা এই যে ওয়ালগুলো দিচ্ছি, এই ওয়ালগুলোকে মেইনলি ল্যাটারাল ফোর্স রেজিস্ট করার জন্যই কাজে লাগে।
কিন্তু আমরা লোড বিয়ারিং ওয়াল বলতে আসলে মূলত কিন্তু গ্র্যাভিটিটাকেই স্পেশালি ফোকাস দিয়ে থাকি। তো হ্যাঁ, শিয়ার ওয়াল গ্র্যাভিটি লোডও নিয়ে থাকে, ইন সাম কেসেস আমরা গ্র্যাভিটি লোডও কনসিডার করি। তো এই যে ধরনের ওয়াল আমরা অলরেডি বলেই ফেলেছি যে এই কংক্রিটের আমরা দেখছি আরসিসি ওয়াল, এই ওয়ালগুলোই হচ্ছে আসলে আমরা একটু আগে যে ফিগারে দেখলাম সেগুলোই হচ্ছে আসলে আমাদের শিয়ার ওয়াল। সো এই শিয়ার ওয়ালের কাজটা কি? The effects of wind forces increase in significance as the structure increases in height. আমরা জানি স্বাভাবিকভাবেই যে একটা বিল্ডিং, তার যত হাই রাইজ বিল্ডিং হবে তার আর্থকোয়েকের ভালনারেবিলিটির চেয়ে বেশি কনসার্ন তখন হয়ে যায় আসলে উইন্ড লোড। উইন্ড লোডে তার যেই ডিফ্লেকশন চলে আসবে সেটা হচ্ছে তখন আমাদের জন্য একটা বড় কনসার্ন, এবং সেই কারণেই তখন বিল্ডিং এর ডিফ্লেকশন প্রোটেক্ট দেওয়ার জন্য আসলে আমাদের ভার্টিক্যালি আসলে একটা স্ট্রাকচারের প্রয়োজন হয়ে যায়। তো এর জন্য তাছাড়াও আমাদের কোড কিন্তু আমাদের হরাইজন্টাল মুভমেন্ট অর সোয়ে, বা আমরা যদি ড্রিফটের কথা বলি, আমাদের লাস্ট ক্লাসে আমাদের আমাদের জিহান স্যার বলেছেন যে ভার্টিক্যাল ড্রিফট কি জিনিস, তো সেটা লিমিট কি বিএনবিসি অনুযায়ী। তো সেই বিএনবিসির যদি আমরা গাইডলাইন অনুযায়ীও দেখি একটা ড্রিফটের লিমিটেশন আছে। তো সেখানেও কিন্তু হাইটের একটা কম্পোনেন্ট ছিল। তো সেই হাইটের যে কম্পোনেন্ট সেটা যদি বেড়ে যায় স্বাভাবিকভাবেই তখন ড্রিফটটা আমাদের অ্যালাউয়েবল লিমিটে রাখাটা একটু কঠিন হয়ে যাবে। তো সেই সময়ে আমাদের কিন্তু সেই উইন্ড লোডগুলোকে প্রোটেক্ট করার জন্য উইন্ড লোড থেকে স্ট্রাকচারটিকে আমাদের শিয়ার ওয়ালের প্রয়োজন হচ্ছে। সো এটা হচ্ছে একটা টিপিক্যাল আরসিসি বিল্ডিং এর একটি শিয়ার ওয়াল। এই ফেস আমরা দেখছি, ওইদিকেও আরেকটা শেয়ার ওয়াল। সো প্ল্যান ভিউতে দেখলে দেখবো এই যে চারদিকে চারটা শেয়ার ওয়াল আমরা দিয়ে দিয়েছি, যেহেতু উইন্ডের ডিরেকশন সব দিক দিয়ে উইন্ড আসতে পারে, প্রতি দিকেই আমরা একটা করে শেয়ার ওয়াল দিই। আর তাছাড়াও এক্সেন্ট্রিসিটির ব্যাপারও আছে, টর্শনাল টুইস্টের ব্যাপার আছে, আমরা একটু পরেই ডিসকাস করব। সো আমাদের শেয়ার ওয়ালের আসলে বেনিফিট কি আমরা যদি এক কথায় বলতে চাই, এই নিচের ফিগারটা দেখলে আমরা খুব সিম্পলি বুঝতে পারবো যে আমাদের ম্যাক্সিমাম স্টোরির স্লোপটা উই ক্যান ট্রান্সফার টু আপার স্টোরিজ। যেখানে অ্যাজ ইউজুয়ালি যদি আমরা এমনিতে ফ্রেম স্ট্রাকচার বিম কলাম দিয়ে জাস্ট একটা হাই রাইজ বিল্ডিং বানাতে চাই, আমরা দেখবো আমাদের এই পয়েন্টে এসেই কিন্তু তার পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার আর পয়েন্ট অফ ইনফ্লেকশন কিন্তু অকার করবে। সো এরপরে এই বিল্ডিং এর স্বাভাবিকভাবে যেহেতু স্লোপ চেঞ্জ হয়ে যাবে, মানে এই জায়গায় যে কোনোভাবে একটা ক্র্যাক করে ফেলিওর হওয়ার সম্ভাবনা চলে আসে। কিন্তু যেহেতু আমার এই স্লোপটা কিন্তু ফিক্সড, একটা বিল্ডিং এর জন্য কতটুকু সে স্টোরি স্লোপ হতে পারবে, তো সেই সেম স্লোপটাই যখন আমরা একটা শিয়ার ওয়াল ইউজ করব তখন সেই স্লোপটা কিন্তু অকার করবে অনেক উপরে। যে এই সেম স্লোপটা এই পয়েন্টে যেরকম সেটা সেই সেম স্লোপ অকার করবে অনেক উপরে। সো আমরা স্টোরি হাইটটা কিন্তু এভাবে ইনক্রিজ করে অনেক উপরে নিয়ে যেতে পারি। সো দ্যাটস ওয়াই এখানে আমরা শিয়ার ওয়ালটা ইউজ করছি। তাছাড়া আমাদের অল্টারনেটিভ কি হতে পারতো? অল্টারনেটিভ হতে পারতো যে আমরা shear wall না দিয়ে we could have increased the section sizes. So আমরা সেকশন সাইজ গুলা বাড়াতে পারতাম, বিভিন্ন মেম্বারের কলাম বিম এগুলা যদি আমরা আরো এরিয়া বাড়িয়ে দিতে পারতাম, সো তখন রিজিড মোমেন্ট রেজিস্টিং ফেড আরো তৈরি করতে পারতাম। কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রবলেম ছিল যে ইট অলসো ইনক্রিজেস বিল্ডিং কস্ট এ লট। আমরা যখন দেখবো যে মেম্বার আমরা বাড়িয়ে দিচ্ছি, সেকশন সাইজ বিম কলাম বাড়াতে বাড়াতে এতটাই বাড়িয়ে দিলাম যে মূল উদ্দেশ্য আমাদের স্পেস আমরা থাকবো একটা ফ্লোর একটা বিল্ডিং এ, সেখানে সেই আমার রিকোয়ার্ড এরিয়া বিল্ডিং এ আমার থাকার মতোই নেই, শুধু স্ট্রাকচার দিয়ে পুরোটা দখল হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই আমরা কলাম বিম তখন সাইজ বাড়ানোটা কোনোভাবে রেকমেন্ড করি না। সো
আমরা যদি ইভেন সেই সেকশন সাইজ বাড়িয়েও দিই, সেটাও 7 to 8 স্টোরির বিল্ডিং পর্যন্ত সর্বোচ্চ আমরা হয়তো নিয়ে যেতে পারবো, সেটা ওই রকম কস্ট কোনো মতে ব্যালেন্স করে। বাট এরপরে আসলে এটার এফিসিয়েন্সি এমনিতেই কমে যাবে। তো শিয়ার ওয়াল বিল্ডিং গুলো আসলে সাধারণত আমরা 10 থেকে 30 তলা বিল্ডিং, এগুলা 30 স্টোরি বিল্ডিং পর্যন্ত কমনলি আমরা ইউজ করে থাকি। এবং এদের বিহেভিয়ার গুলো ইনফ্লুয়েন্স হচ্ছে তার শেপ কিরকম ওয়ালের, এবং তারা কোন কোন পজিশনে, আমরা বিল্ডিং এর কোথায় কোথায় এই শিয়ার ওয়াল গুলো দিচ্ছি সেগুলোর উপরে আসলে ডিপেন্ড করে তারা কিভাবে বিহেভ করবে বিভিন্ন ল্যাটারাল লোড সহ অন্যান্য লোডের অ্যাসপেক্টে। সো আমরা যদি স্ট্রাকচারাল ফর্ম দেখি শেয়ার ওয়ালের, শেয়ার ওয়াল কত কিরকম হতে পারে, প্ল্যান যদি আমরা দেখি, আমরা কোর ওয়ালও দেখব একটু পরে, কোর ওয়াল কাকে বলছি। তো খুবই একেবারে যদি বলি যে আমাদের যে অ্যাজ ইউজুয়াল অর্ডিনারি যে কনভেনশনাল বিভিন্ন শেপগুলো আছে, সেই শেপগুলো এখানে রেক্টেঙ্গুলার শেপ হতে পারে, আই শেপ, টি শেপ, এরকম হতে পারে বিভিন্ন এল শেপ, ওয়াই শেপ, ঠিক আছে এরকম। তাছাড়াও এই যে কোর শেপ, কোর ওয়াল বলি আমরা, এরকমও শিয়ার ওয়াল হতে পারে। তো আমরা বিভিন্ন ধরনের শিয়ার ওয়াল ডিজাইন করতে পারি, এবং প্রত্যেকের ওয়ালের জন্য আলাদা আলাদা ভাবে আমাদের অ্যানালাইসিস করে আসলে ডিজাইনগুলো করতে হবে। টাইপস অফ শিয়ার ওয়াল, অনেকগুলো শিয়ার ওয়ালের টাইপ আমরা 3টা ভাগে ভাগ করতে পারি সাধারণত। শিয়ার ওয়াল সাধারণত আমরা জানি যে আসলে খুব হাই রাইজ বিল্ডিং ছাড়া অন্যান্য বিল্ডিং এ আমরা সাধারণতভাবে রিকমেন্ড করি না, তারপরেও আমরা চাইলে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে শিয়ার ওয়াল আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করি। শর্ট শিয়ার ওয়াল, যেটা কিনা হাইট বাই, যদি আমরা বলি যে লেংথ অফ দা ওয়াল এর যে রেশিওটা, সেটা এখানে ডি দিয়ে আসলে আমরা লেংথ বোঝানো হয়েছে। তো এই লেংথ যেটা, এটার সাথে এই হাইটের যদি আমরা রেশিও করি, তাহলে যদি হাইট বাই লেংথ রেশিও 1 এর চেয়ে কম হয়, তখন আমরা বলবো যে এটি হচ্ছে শর্ট শিয়ার ওয়াল। এবং সেই শিয়ার ওয়ালটি আসলে একেবারে স্পেসিফিক্যালি শিয়ার ফেলিউর হবে যদি সেটি ফেল করে। আর সেকেন্ডলি 1 থেকে 3 এর মধ্যে যদি হয়, তো এটাকে আমরা লেস দেন ইকুয়ালস টু বলতে পারি। তো এটা যদি 1 থেকে 3 এর মধ্যে হয় এই রেশিওটা, তাহলে সেই ধরনের শিয়ার ওয়ালকে আমরা বলবো হচ্ছে শিয়ার এন্ড ফ্লেক্সার ফেলিউর হতে পারে, সেটাকে আমরা বলবো স্কোয়াড শিয়ার ওয়াল। এবং যদি h/d রেশিওটি 3 এর চেয়ে বড় হয়, সেই ক্ষেত্রে এটিকে আমরা ক্যান্টিলিভার শিয়ার ওয়াল বলবো, এবং সেই সময় পিউরলি এটা ফ্লেক্সারে ফেল করবে। স্কোয়াড শিয়ার ওয়াল কিন্তু শিয়ার ফ্লেক্সার এই দুটোর মধ্যেই থাকে, কখনো শিয়ারে কখনো ফ্লেক্সারে ফেল করে, ডিপেন্ডিং আপন অ্যানালাইসিস আমরা বুঝতে পারবো যে কোন সময় কোনটা গভর্ন করছে। আর শর্ট শিয়ার ওয়াল অলওয়েজ শিয়ারেই ফেল করবে, যদিও মেইনলি শিয়ার ওয়াল আসলে আমরা ফ্লেক্সার এটাকে ক্যান্টিলিভার এই শিয়ার ওয়ালের জন্যই আমরা সাধারণত দিয়ে থাকি। হাউএভার ফর্মস অফ ওপেনিং আমরা বিভিন্ন শিয়ার ওয়ালে দেখবো, এবং আমরা এর আগেও প্রথমে যে ছবিটি দেখেছিলাম সেখানেও ছিল একটা একা পাশে যে শিয়ার ওয়ালে ওপেনিং ছিল। তো শিয়ার ওয়ালের ওপেনিং 3 ধরনের হতে পারে। তো সিঙ্গেল রো হতে পারে, 2 রোজ হতে পারে, আবার স্ট্যাগার্ড হতে পারে। এই রো অফ ওপেনিং গুলো সাধারণত থাকে আমরা যদি শেয়ার ওয়াল এলিভেটর, সেন্ট্রাল এলিভেটরের পজিশনে দিই বা বিভিন্ন জায়গায় দিই, সেসব জায়গায় ডাক্ট, বিভিন্ন ওয়্যার, এগুলো আনা নেওয়ার জন্য হোক বা ওপেনিং এর জন্য হোক আমাদের লাগে ডোর বের হওয়ার জন্য, এরকম শেয়ার ওয়ালের ক্ষেত্রে আমাদের এরকম ওপেনিং গুলো দেয়া লাগতে পারে। তো এই ধরনের শেয়ার ওয়াল হয়ে থাকে। আর এরপর আমরা আসি কোরওয়ালের ব্যাপারটাতে। কোরওয়ালের ব্যাপারে আগে আমরা বলেছি কোরওয়াল আসলে কোনটাকে বলছি, শেয়ার ওয়ালস আর অফেন ফর্মড ইন দ্য রেক্টেঙ্গুলার বক্স শেপড অ্যারাউন্ড, অর্থাৎ রেক্টেঙ্গুলার অথবা বক্স শেপ
অ্যারাউন্ড এলিভেটর এবং স্টেয়ার আমরা যে ডিজাইনটি আমরা করেছিলাম বিল্ডিং, সেখানেও আমরা দেখিয়েছি যে চারিদিকে আসলে একটা শিয়ার ওয়ালের জন্য এলিভেটরের স্পেসে আর স্টেয়ারের স্পেসে কিন্তু আমরা দেখিয়ে রাখি যে এই জায়গাতে একটা শিয়ার ওয়াল হবে এবং মাঝে কোনো কিন্তু স্ল্যাব থাকে না, অর্থাৎ যে জায়গাটা আমরা স্টেয়ারের জন্য ডিফাইন করে রাখি অথবা এলিভেটরের জন্য করে থাকি, সাধারণত সেই জায়গাগুলোতে আমরা কোর ওয়াল, শিয়ার ওয়াল ইউজ করে থাকি আর কি। তো আমরা যদি এক্সাম্পল দেখি, সো কোর ওয়াল হতে পারে এই ধরনের যে ওয়াল এই এই পাশে এভাবে আমরা শিয়ার ওয়াল দুই দিকেই ইউজ করলাম। এই ধরনের ওয়ালগুলোতে কি সুবিধা, এক্ষেত্রে ওয়াল রেজিস্ট করবে বেন্ডিং ইন ওয়ান প্লেন, অর্থাৎ আমাদের এই বরাবর যদি কোনো আমাদের লোড আসে এই দিক থেকে বা ওই দিক থেকে, যে দিক থেকে আসুক, একটা প্লেন বরাবর যে কোনো বেন্ডিং হতে গেলে এই শিয়ার ওয়ালটি সেদিক থেকে কিন্তু আমাদের প্রতিরোধ করবে, বিল্ডিং কে সুরক্ষা দেবে। আর ফ্রেম অ্যাকশন ইন অ্যানাদার প্লেন, অর্থাৎ আমাদের এই যে এই এই ডিরেকশন, এই প্লেনে এদিকে কোনো শিয়ার ওয়াল নেই, এদিকে কিন্তু অ্যাজ ইউজুয়াল ফ্রেমগুলো এখানে দাঁড়িয়ে আছে, কাজ করছে। সো এই পাশটা পুরোপুরি ভাবে প্রোটেকশন দিবে হচ্ছে এই মেম্বারগুলো, আর এই পাশে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কিন্তু শিয়ার ওয়াল দিয়ে দিয়েছি। এবং বুঝাই যাচ্ছে যে এদিক থেকে আসলে একটা হিউজ এরিয়া এখানে কাজ করছে, হিউজ এরিয়ার উপরে ল্যাটারাল লোড আসলে সেটাকে রেজিস্ট করতে হবে, এবং দুই পাশে কিন্তু আমরা ব্যালেন্স করে দিয়েছি এবং এই দুই দিকেও দিয়েছি। এটা মূলত দেওয়ার কারণ হচ্ছে যে টর্শনাল স্টিফনেসটাকে ইনক্রিজ করা। আমরা যদি এই দুই পাশে না দিতাম তাহলে কিন্তু এক পাশে সে রেজিস্ট করতো, আরেক পাশে করতো না, একটা টুইস্টিং চলে আসতো, টর্শনাল স্টিফনেসটা বিল্ডিং এর ভালো মতো আমরা দিতে পারতাম। তো এর জন্য এই ধরনের প্যাটার্ন ডিজাইন করার ক্ষেত্রে আমাদের টর্শনাল স্টিফনেসটার কথা চিন্তা করতে হবে। এরপরে আমরা আরেকটা প্যাটার্ন দেখি। এই প্যাটার্নে আমাদের শিয়ার ওয়ালটা শুধু এই ডিরেকশনে না, এই ডিরেকশনেও এক্সটেন্ডেড, দুই দিকেই আছে। তো দুই দিকেই যেহেতু শিয়ার ওয়াল দেখছি আমরা, এবং তাই ফ্রেমের চেয়ে এখন শিয়ার ওয়াল নিজেই দুই দিকেই প্রোটেকশন দেওয়ার জন্য স্টিফনেস সহ, খুব গুড টর্শনাল স্টিফনেস সহ এখানে ইউজ হচ্ছে। এরপরে আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, এখানে আমরা আসলে কোর শিয়ার ওয়াল দেখছি। সো সে বোথ বেন্ডিং প্লেন, অর্থাৎ এই ডিরেকশনের দুই দিক থেকেই আমাকে বেন্ডিং এর থেকে রেজিস্ট করার জন্য বিল্ডিং এ এখানে দেয়া হয়েছে। বাট সমস্যা হচ্ছে কো টর্শনাল বিহেভিয়ার ডিউ টু এক্সেন্ট্রিসিটি, এখানে কিন্তু একটা এক্সেন্ট্রিসিটি চলে আসবে। এর রেসপেক্টে সে হয়তো প্রোটেকশন দিবে, কিন্তু এর রেসপেক্টে যেই লোডগুলো আসবে এর যে টুইস্টিং হওয়ার সম্ভাবনা থাকে বিভিন্নভাবে, এইটা থেকে কিন্তু সে রেজিস্ট করতে পারবে না। সে একদিকে থাকার কারণে সে কিন্তু সেন্টারটা ব্যালেন্স করতে পারবো না বিল্ডিং এ। সো রিমেম্বার, এইটা হচ্ছে ওয়ার্স্ট টাইপ হতে পারে। সো দিলে আমাকে কিন্তু ব্যালেন্স করে দিতে হবে সেটাকে। এটা হতে পারতো এটা মাঝে দিয়েছি, তাহলে আমার সমস্যা ছিল না, কিন্তু একটা সাইডে হওয়ার কারণে সেটা কিন্তু শেয়ার ওয়াল এক্সেন্ট্রিসিটিটা আমার জন্য সমস্যা হয়ে যেতে পারে। সো ফর এক্সাম্পল, এইটা যদি আমরা বলি, এটা কিন্তু খুব গুড টর্শনাল স্টিফনেস অ্যাগেইন, এবং বোথ প্লেনে হচ্ছে আমাদের কিন্তু বেন্ডিং রেজিস্ট করতে পারবে। সো দুই পাশে আমরা কোর ইউজ করে এভাবে ভালোভাবে শিয়ার ওয়াল ডিজাইন করতে পারি। অথবা আমরা আরেকটা এক্সাম্পলও দেখি, এখানেও আমরা কোর ইউজ করেছি। বেন্ডিং দুই সেকশনে আলাদা আলাদা, বিল্ডিংটাকে এখানে একটু আমাদের যে মডিফিকেশন চিন্তা ভাবনা, যে এই জায়গায় কিন্তু আমরা দুই পাশে বিল্ডিংকে একটা মাঝে দিয়ে ভাগ করে ফেলেছি, অর্থাৎ এই জায়গায় কিন্তু বিল্ডিংটা সেপারেট করে দেওয়া হয়েছে, অথবা বলা যেতে পারে যে এখানে আমরা রিলিজ করে দিয়েছি একে, যাতে এর মুভমেন্টটা হতে পারে, মোমেন্ট রিলিজ হয়ে গেল এখানে। তো যার কারণে এই পাশে যদি আমরা একটা কোর ওয়াল এখানে দিই, তাহলে সে যদি এটাকে প্রোটেকশন দিতে চায়, আর এখানে যদি আমরা একটা কোর ওয়াল দিই, সে এখানে ওকে ব্যালেন্স করতে পারবে। এই ক্ষেত্রে আমাদের টুইস্টিংটা সমস্যা হবে না, এই কারণে, কারণ
আমাদের যদি এখানে টুইস্টিং কোনো হতেও নেয়, সেইখানে আমাদের এই যে মাঝের যে মুভমেন্ট জয়েন্ট, এখানে একটা ডিসপ্লেসমেন্ট তৈরি হবে, রিলেটিভ শিয়ার ডিসপ্লেসমেন্ট হবে। এই এর রেজিস্ট্যান্সের কারণে এটার ডিসপ্লেসমেন্ট একটু হবে, আবার এটার কারণে এখানে ডিসপ্লেসমেন্ট হবে, এবং দুইটার ডিসপ্লেসমেন্ট এখানে আমরা যদি একসেপ্ট করার মতো এনাফ যদি প্রভিশন প্রোভাইড করি, এনাফ স্পেস যদি আমরা দিয়ে রাখি, তাহলে এই বিল্ডিং এর ডিজাইনটাও টিকে যাবে, সমস্যা হবে না। তো এই জিনিসগুলো আসলে থিওরিটিক্যালি বললাম, এটাকে আসলে ক্যালকুলেশন করে এই জিনিসটার ব্যালেন্সটা কিভাবে হবে সেটাকেও আমাদেরকে এনশিওর করে দিতে হবে। তো আমরা হয়তো এইখানে এত ডিটেলসে এই ডিজাইনগুলো দেখবো না, আমরা জাস্ট সিম্পলি হয়তো একটা রেক্টেঙ্গুলার শেয়ার ওয়াল ডিজাইনটাই আপাতত আন্ডারগ্রেডে আমরা দেখিয়ে আপাতত শেষ করব। বাট এই বেসিক কনসেপ্ট দিয়ে আমরা হোপফুলি এই ডিজাইনগুলো পরবর্তীতে করতে পারবো। সো আমরা ফেইলিউর মোডগুলো দেখি। হাই রাইজ বিল্ডিং বিভিন্ন ওয়াল যেগুলো আমরা ইউজ করবো শেয়ার ওয়াল, সেখানে সাধারণত আমরা এই 3 ধরনের ক্র্যাক দেখতে পারি। ফার্স্ট টাইপের যে ক্র্যাক, এটা হচ্ছে স্টিলেরই ফেইলিউর হয়ে যাবে। আমরা ধরি যে এই পাশ থেকে একটা শিয়ার ফোর্স আসলো, বেন্ডিং মোমেন্ট আসলো, এই জায়গায় একটা বড় ধরনের ক্র্যাক তৈরি হলো, অর্থাৎ এই জায়গায় যে আমাদের স্টিল সেই ক্র্যাক হয়ে উঠে গেছে, যার কারণে এটা লার্জ একটা ক্র্যাক এখানে আমরা চোখে পড়বে। আর দ্বিতীয়ত আরেক ধরনের ক্র্যাক আমাদের পড়তে পারে, যে এদিকে ক্রাশিং হয়ে গেছে, আসলে এটা মূলত হচ্ছে ডিউ টু এই ফ্লেকচার এবং শিয়ার, ফ্লেকচারাল শিয়ারের কারণে আমাদের এখানে এই ফেলিউরটা তৈরি হয়েছে। আমরা বিমে সাধারণত যেরকম ক্র্যাক দেখে থাকি। আবার শুধুমাত্র ফ্লেকচারের কারণেও, শিয়ার ছাড়া শুধু ফ্লেকচারের কারণেও ক্রাশিং এর মাধ্যমে একটা ক্র্যাক হতে পারে, যেখানে আমরা শিয়ার ক্র্যাক কিন্তু এখানে দেখবো না, ফ্লেকচারের কারণে হয়ে গেছে এমনও হতে পারে। তো এই 3 ধরনের আমাদের ক্র্যাক সাধারণত হাই রাইজ ওয়ালগুলোতে আমরা দেখে থাকি, যেখানে মোস্ট অফ দ্য কেসেস আসলে অলমোস্ট অল দ্য কেসেস আসলে ফ্লেকচারটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর যদি আমরা ফেলিউর মোড ইন লো রাইজ ওয়াল দেখি, আমরা আগেও ডিসকাস করেছি যে আসলে লো রাইজ ওয়ালগুলোতে শিয়ার খুবই ভালোভাবে গভর্ন করে। সো সেই ক্ষেত্রে আমরা এরকম খেয়াল করবো যে হাইট বাই ডেপথ, লেংথ বাই হাইট বাই লেংথের একটা রেশিও কম, অর্থাৎ এরকম একটা বিল্ডিং শিয়ার ওয়াল, সেটির ক্ষেত্রে কিন্তু এরকম শিয়ার ক্র্যাকটা খুব ভালোভাবে আমাদের চোখে পড়বে। সো ভার্টিক্যাল স্টিলের টেনশন হলে এই বরাবর কম্প্রেশনের কারণে এদিকে একটা কিন্তু শিয়ার ক্র্যাকের জেনারেশন আমরা চোখে পড়বে। সো হাউএভার, আমরা আমাদের ডিজাইন ফিলোসফির ব্যাপারে একটু ডিসকাস করতে চলে আসি। আমাদের এখানে একটা এক্সিয়াল ফোর্স কিন্তু থেকে যায়। এই এক্সিয়াল ফোর্সের ব্যাপারে আমরা আগেও বলেছি যে এই এক্সিয়াল ফোর্সটি শিয়ার ওয়ালের ক্ষেত্রে আসলে একটা ফ্যাক্টর হতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটিকে বলেছিলাম যে এটি কি লোড বিয়ারিং ওয়াল গ্র্যাভিটি লোড নিবে কিনা। ইফ অ্যাকশিয়াল লোড ইজ লেস, অর্থাৎ যদি অ্যাকশিয়াল ফোর্স কম হয়, তাহলে আমরা এই শিয়ার ওয়ালটিকে একটা বিম হিসাবে কনসিডার করে ডিজাইন করে ফেলতে পারবো। আর আদারওয়াইজ যদি এটা গভর্ন করে, এটা যদি লেস না হয় এই লোডটার মান, সেই ক্ষেত্রে কিন্তু এই কলামটাকে আমার কলাম হিসাবে এই শিয়ার ওয়ালটাকে ডিজাইন করে ফেলতে হবে। অর্থাৎ পি এম অ্যাক্সিয়াল লোড এবং মোমেন্ট, এই দুইটাকে নিয়ে দেন ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামে যেভাবে আমরা কলাম ডিজাইন করে এক্সেন্ট্রিসিটি নিয়ে হিসাব করে, তখন সেই কমপ্লিকেটেড একটা হিসাবে চলে যাবে। সো এই অ্যাক্সিয়াল লোড লেস বলতে আমরা কি বুঝালাম? লেস মানে হচ্ছে আমাদের যেই অ্যাক্সিয়াল লোডটা আসবে সেটি হতে হবে 0.1 অফ এফসি প্রাইম এজি, এজি অর্থাৎ গ্রস এরিয়া অফ কংক্রিট। অর্থাৎ আমাদের যেই শিয়ার ওয়ালের গ্রস এরিয়া থাকবে, অর্থাৎ প্ল্যান ভিউ থেকে যদি আমরা দেখি একটা শিয়ার ওয়াল এরকম দেখা যাবে রেক্টেঙ্গুলার শেপ। যদি প্ল্যান ভিউ থেকে দেখি, এই যে এরিয়াটা হবে এজি, অর্থাৎ এখানে লেন্থ আর হচ্ছে আমাদের যেই থিকনেস থাকবে,
এই দুইটির যে মাল্টিপ্লিকেশন এই এজি এর চেয়ে যদি কম হয় আমাদের যে এক্সিয়াল লোড আসবে শিয়ার ওয়ালের উপরে, তাহলে আমরা ধরে নিতে পারবো এই এক্সিয়াল লোডকে ইগনোর করে আমরা বিম হিসেবে ট্রিট করে এই শিয়ার ওয়ালটিকে ডিজাইন করে ফেলতে পারবো। আর আদারওয়াইজ আমাদেরকে এটাকে একটা কলাম হিসেবে ট্রিট করতে হবে, একটা বড় কলাম হিসেবে ট্রিট করে তখন সেটার জন্য কলামের অ্যাসপেক্টেই ডিজাইন করে যেতে হবে। তো হাওয়েভার আমরা শিয়ারের জন্য ডিজাইনটি দেখি যে কিভাবে শিয়ার ওয়ালের শিয়ারের ডিজাইনটা করতে হয়, অনেকটাই সিমিলার আমাদের যে বিম ডিজাইন তার সাথে। অবশ্যই এটা কখন করব, যখন আমরা সেই ক্রাইটেরিয়া ফিল আপ করে আসলাম, দ্যাট ইজ PU less than 0.1 xc prime AG। আচ্ছা, তো VU must be less than equals to 5 factor multiplied by VN, নমিনাল যেই আমাদের শেয়ার আসবে, এবং এই নমিনাল শেয়ার হচ্ছে VC/VS অর্থাৎ কংক্রিট এবং স্টিলের কম্বিনেশনে যেই শেয়ার রেজিস্ট্যান্স তৈরি হবে সেটির মাধ্যমে এই ভিউটিকে ওভারকাম করতে পারলে সেটি হবে আমাদের ডিজাইন। আর কংক্রিট তো অলরেডি এক্সিস্ট করবে, স্টিলটা কত হবে সেই অনুযায়ী আমাদের স্পেসিং বের করতে হবে। আর এমন কিন্তু না যে ভিসি আমাদের যেই ভ্যালু আসবে কংক্রিটের সেটি যাই হোক না কেন আমরা বাকিটা স্টিল দিয়ে কভার দিতে পারবো, এমন না। একটা নির্দিষ্ট ভ্যালু অবশ্যই এখানে গভর্ন করবে, যেটি হচ্ছে যে ভিএন, নমিনাল যে ভিএন, এই ভিএন এর ভ্যালুটা, অর্থাৎ আমরা যে 5 ভিএন বের করতে চাচ্ছি অর্থাৎ বিইউ যেটা, সেটির ভ্যালু কিন্তু অবশ্যই 10 রুট এফসি প্রাইম এইচডি, অর্থাৎ বিএন এর ভ্যালু কিন্তু 10 রুট এফসি প্রাইম এইচডি র চেয়ে অবশ্যই কম হতে হবে। অর্থাৎ এই ভিসির সাথে এটা অনেকটা রিলেটেড, কারণ ভিসি আমরা জানি 2 রুট এফসি প্রাইম এইচডি, আর ভিসি যদি এতই ছোট হয় যে 10 রুট এফসি প্রাইম এইচডি ও নমিনালটার চেয়ে বেশি হতে পারলো না, সেই ক্ষেত্রে কিন্তু আমি যতই স্কিল দিই কোনোভাবে আমার ডিজাইন কনসিডার করে এটা ডিজাইন করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের আইদার এইচ অথবা ডি যে কোনো একটা বাড়াতে হবে। এখানে এইচ হচ্ছে থিকনেস অফ দ্য শেয়ার ওয়াল, শেয়ার ওয়ালের থিকনেস, আর ডি হচ্ছে আমাদের টোটাল যে শেয়ার ওয়ালের লেন্থ তা না, তার চেয়ে একটু কম, যেটা হচ্ছে 80% এজ ইউজুয়ালি কনভেনশনালি আমরা ধরে নিই। তবে আমরা অন্য এর চেয়ে বেশি ভ্যালুও ধরতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কম্প্যাটিবিলিটি অ্যানালাইসিস করে দেখাতে হবে, আদারওয়াইজ 0.8 ধরে আমরা করে নিব। আর যদি আমাদের ওয়ালটা অ্যাক্সিয়াল কম্প্রেশনের সাবজেক্টেড টু হয়, অর্থাৎ ওয়াল তো স্বাভাবিকভাবেই ওয়ালের উপরে একটা অ্যাক্সিয়াল লোড বলতে কম্প্রেশন আসবে আমরা ধরে নিব, তো সেই ধরনের যদি লোড আসে সেটিকে আমরা হিসাব করে নিব হচ্ছে যে এটি আমাদের একটি অ্যাক্সিয়াল কম্প্রেশন, সেই ক্ষেত্রে ভিসির ফর্মুলা এটা। আর যদি টেনশন আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা টেনশনের জন্য ফর্মুলা রয়েছে, NU মাল্টিপ্লিকেশন একটা মডিফাইং ফ্যাক্টর আছে, আমাদের ওটা দিয়ে ভিসি কে বের করে নিতে হবে। শুধু স্বাভাবিকভাবে আমরা অ্যাক্সিয়াল কম্প্রেশন ধরেই আমরা দেখতে পারি এই ডিজাইনটি করে থাকি। তো এরপরে আমরা দেখি রিইনফোর্সমেন্টের ব্যাপারটা। রিইনফোর্সমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা জিনিসগুলো বোঝা দরকার যে একটা শিয়ার ওয়ালের ক্ষেত্রে আমাদের কিছু হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট থাকে, অর্থাৎ আমরা যদি এদিক থেকে দেখি শিয়ার ওয়ালটাকে, যে হরাইজন্টালি আমাদের যেই প্যারালেল যেই হরাইজন্টালি যেই রিইনফোর্সমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট, আর ভার্টিক্যালি যেই রিইনফোর্সমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু আমাদের ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট। আর আমরা খেয়াল করব যে একেবারে কর্নারে, এই কর্নারে কিছু এডিশনাল রিইনফোর্সমেন্ট দেখা যাচ্ছে। এই রিইনফোর্সমেন্ট গুলো হচ্ছে এক্সট্রা মুভমেন্ট যখন আসবে, অর্থাৎ ফ্লেক্সার যখন গভর্ন করবে শিয়ারকে ওভারকাম করতে হলে, যখন আমাদের এক্সট্রা এডিশনাল যখন দেখা যাবে মুভমেন্ট চলে এসেছে, অর্থাৎ শিয়ারের জন্য যে স্টিলগুলো দিয়েছি সেগুলো যদি আমাদের জন্য এনাফ না হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এডিশনাল রিইনফোর্সমেন্ট গুলো দিয়ে ফ্লেক্সারকে ওভারকাম করতে হবে। অর্থাৎ বিম বিহেভিয়ারের ক্ষেত্রে বিমে যেরকম আমরা টপ বটমে আমরা যেরকম রিইনফোর্সমেন্ট দিই, তখন এডিশনালি এই রিইনফোর্সমেন্ট গুলো আমাদের দিয়ে যেতে হবে।
সো এই ফিগারটা মনে রাখলে আমরা বুঝতে পারবো যে হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট গুলো কোনগুলা, ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট গুলো কোনগুলা, এবং এডিশনাল রিইনফোর্সমেন্ট কোনগুলা, কোন দিক বরাবর আমরা দিচ্ছি, এই জিনিসটা আমাদের খেয়াল থাকবে। হরাইজন্টাল শিয়ার রিইনফোর্সমেন্টের জন্য আমাদের যে ক্রাইটেরিয়া ফর্মুলা, স্পেসিং এর S2 দিয়ে স্পেসিং কে আমরা ডিনোট করছি হরাইজন্টালে, আর এরিয়া অফ বিএইচ, এই ফর্মুলাটি হচ্ছে এই শিয়ারের যে কনভেনশনাল ফর্মুলা সেটার মধ্যে ইউ মাইনাস 5c, অর্থাৎ যতটুকু এডিশনাল বিএস স্টিলকে কভার করতে হবে তাকে ফাই এফ ওয়াই ডি দিয়ে আমাদের ডিভাইড করতে হবে, এবং দ্যাট শুড মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0.0025h। আর ইন এনি কেস আমাদেরকে এই ক্রাইটেরিয়া স্পেসিং এর চেয়ে বেশি হওয়া যাবে না, মিনিমাম অফ দিস থ্রি। LW হচ্ছে লেন্থ অফ দ্য ওয়াল, H হচ্ছে thickness of the shear wall অথবা 18 ইঞ্চ। একইভাবে ভার্টিক্যাল শিয়ার রিইনফোর্সমেন্টের জন্য আমাদের একটা ইকুয়েশন, যেখানে ABB ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের এরিয়া, S1 হচ্ছে আমাদের যে স্পেসিং আমাদের দিতে হবে এটির ফর্মুলা হচ্ছে 0.0015.5 minus HW height of the wall by length of the wall multiplied by AVV, অর্থাৎ ভার্টিক্যাল রিইনফোর্স, এখানে আসলে AVH হবে, হরাইজন্টাল যে রিইনফোর্সমেন্ট ডিভাইডেড বাই S2H, H thickness of the wall, S2 হচ্ছে যে স্পেসিং আমরা প্রোভাইড করেছি। অর্থাৎ ভার্টিক্যাল শিয়ার রিইনফোর্সমেন্ট বের করতে হলে কিন্তু আগে AVH, S2 এগুলো অর্থাৎ হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট আগে করে আমাকে তারপরে আসতে হবে এখানে। তো সেটি মাইনাস 0.0025 multiplied by totalটা multiplied by H, which must be greater than 0.0025h। এই ক্ষেত্রেও মিনিমাম একটা স্পেসিং এর আমার ক্রাইটেরিয়া কিন্তু দেয়া রয়েছে। আর মোমেন্ট ফ্লেক্সারের জন্য যখন আমরা ডিজাইন করতে যাব এই শিয়ার ওয়ালটিকে, তখন আমাদের এই যে এভিভিটা, যেটি হচ্ছে আমরা ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট, সেটি কিন্তু এখানে টেস্টিং কেসে এই ফ্লেক্সারাল স্টিল হিসাবে ট্রিট করা হবে, এবং সেটিকে ট্রিট করে আমরা YMNT দেখব, সেটাকে পরে MU, অর্থাৎ যে আমাদের মোমেন্ট আসবে তার সাথে কম্পেয়ার করে দেখব সেটিকে ওভারকাম করতে পারে কিনা, না লাগলে দেন এডিশনাল আমাদের রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে ফ্লেক্সারের জন্য, আদারওয়াইজ এটা দিয়ে হয়ে যাবে। সো ফাই mn সেটি হচ্ছে ফাই মাল্টিপ্লাইড বাই 0.5 ASTFY LW 1 minus Z by LW। এই Z by LW টা হচ্ছে আমাদের যতটুকু অংশ বাদ দিয়ে বাকি অংশ পুরোটা, অর্থাৎ লেংথ একটি শিয়ার ওয়ালের যে অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু যেটুকু আমাদের যে অংশটুকু অংশগ্রহণ করবে মুভমেন্ট রেজিস্ট করার জন্য, সেটি হচ্ছে LW 1 minus Z by LW। আর Z by LW হচ্ছে এই বাদ পড়ে যাওয়া অংশটার পার্সেন্টেজ, আর সেটি বের করার ফর্মুলা হচ্ছে এটা 0.85 বিটা 1, আর কংক্রিটের বিটা 1 অ্যাজ ইউজুয়ালি, আর LW H FC প্রাইম AST এখানে হয়ে যাচ্ছে ABV, যেটি AST সেটি, আর FY যা আছে বসিয়ে দিলে আমাদের বের হয়ে যাবে। দেন আমরা দেখব যে এই মোমেন্টটি এনাফ কিনা, আদারওয়াইজ আমাদের এক্সট্রা ফ্লেক্সারাল স্টিল দিতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শিয়ার ওয়ালের জন্য যে রিকোয়ার্ড কনসেপ্টগুলো, এগুলাকে অ্যাপ্লাই করে আমরা আসলে ডিজাইন করব। আমরা শিয়ার ওয়ালের যদি টিপিক্যাল একটি ক্রস সেকশন দেখি, এরকম একটি শিয়ার ওয়াল, তো এই শিয়ার ওয়ালে এগুলা, এটা প্ল্যান ভিউ থেকে যদি আমরা ক্রস সেকশন দেখছি, সেটি হচ্ছে এটি এই যে আমাদের এগুলা রিইনফোর্সমেন্ট, এগুলা হচ্ছে সেই ভার্টিক্যাল হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট, যেটা কিনা শিয়ার ওয়ালের হরাইজন্টালি আমরা দিয়ে থাকি। আর ভার্টিক্যালি শিয়ার ফোর্সের যে রিইনফোর্সমেন্ট গুলো আমরা দিয়ে যাই সেগুলো হচ্ছে এগুলা A B B। এবং ফ্লেক্সারাল যখন আসবে, ফ্লেক্সার অর্থাৎ এটা যখন একটা বিমের মতো আমরা কনসিডার করি, বিমের ক্ষেত্রে কি হয়, বিমের ক্ষেত্রে যখন বেন্ডিং আসে তখন সাধারণত কি এই যে টপ এবং বটমে সাধারণত রডগুলোই কি বেন্ডিং রেজিস্ট করে, কিন্তু এই ক্ষেত্রে এই টোটালি এই ক্রস সেকশনের বরাবর যত রড আছে থ্রু আউট
ক্রস সেকশনে যে রডগুলো এরা কম্বাইনলি ফ্লেক্সারে টেক পার্ট করবে এবং এই রডগুলাই অর্থাৎ রিইনফোর্সমেন্ট গুলা ভার্টিক্যাল বিভি যেটা সেটাই তখন এএসটি হিসাবে কনসিডার করা হবে। সেইটি যদি এনাফ হয় দেন ওকে, আদারওয়াইজ আমাদেরকে এডিশনালি রিইনফোর্সমেন্ট ফ্লেক্সারাল স্টিল বাড়িয়ে দেওয়া লাগবে। আইদার এই পাশে অথবা এই পাশে, দুই পাশে আমাকে সিমেট্রি মেইনটেইন করে দিতে হবে, কারণ বেন্ডিং মোমেন্ট এটা বিম আমাদের অ্যাজ ইউজুয়াল বিম না, যেখানে হচ্ছে আমাদের শুধু টপে টেনশন, নিচে কম্প্রেশন, বা এখানে কম্প্রেশন, উপরে টেনশন আসবে। এখানে যে কোনো দিক থেকে ডিরেকশন আমাদের শেয়ার আসতে পারে, সেই হিসাবে যে কোনো পাশ টেনশন হতে পারে। ক্যান্টিলিভারে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পাশ থেকে শেয়ার আসবে ক্যান্টিলিভার বিমের ওই দিকেই কিন্তু টেনশনটা হবে, আর অপর দিকে কম্প্রেশন। তো আমাদের দুই দিকেই আসলে স্টিল দেওয়া লাগবে যদি আমাদের লাগে। এর জন্য আমরা সবাই সিমেট্রি মেনটেন করেই স্টিলগুলো প্রোভাইড করব। সো এই ছিল আমাদের মোটামুটি শিয়ার ওয়ালের কনসেপ্ট। এটার উপরে বেস করেই আমরা এরপর হচ্ছে একটি ডিজাইন প্রবলেম এক্সাম্পল করব, এটা অনুযায়ী আমরা ডিজাইন করব।